পর্ব ৫। পোয়ারোর এই মন্তব্য এতই আচমকা আর অপ্রত্যাশিত যে তার উত্তরে প্রতিপাদ্য দূরস্থান কোনো কথাও শোনা গেল না। এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। কিংকর্তব্যবিমূঢ় ছাত্রদের নির্বাক করে দিয়ে কোনো রকম ধন্যবাদ জানিয়ে মিসেস হাবার্ডের সঙ্গে তার বসার ঘরে চলে এলেন। মিসেস হাবার্ড ঘরের আলো জ্বালিয়ে দরজা বন্ধ করলেন। তারপর মিস্টার পোয়ারোকে ফায়ারপ্লেসের সামনে চেয়ারে বসতে অনুরোধ করলেন। তার সুন্দর পরিহাসপ্রিয় মুখ আজ সন্দেহ আর দুশ্চিন্তায় পূর্ণ। তিনি ওকে একটি সিগারেট দিতে গেলেন, কিন্তু পোয়ারো ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করে বললেন, আমি আমার নিজের ব্র্যান্ডটাই পছন্দ করি। পোয়ারোর মুখোমুখি তিনি বসলেন। একটু দ্বিধার সঙ্গে বললেন, আমার বলতে ঠিক সাহস হচ্ছে না, তবু বলি, আমার মনে হয় না আপনি ঠিক করলেন। সম্ভবত আমরা পুলিশ ডাকতাম, বিশেষ করে এই কালী কেলেঙ্কারির পরে, তবু এইভাবে খোলাখুলি না বললেই যেন ভালো হতো। ও, ধোঁয়া লক্ষ্য করতে করতে তিনি বললেন, তাহলে আপনার মতে আমার মনোভাব গোপন রাখাই উচিত ছিল? আমার মনে হয় এ ব্যাপারে আমাদের চুপচাপ থাকাই ভালো ছিল। একজন অফিসারকে ডেকে এ ব্যাপারে তাকে ব্যক্তিগতভাবে অনুসন্ধান করতে বলতাম। আমি যেটা বলতে চাইছি, এইসব নোংরামিগুলো যে করে চলেছে সে তো এবার সাবধান হয়ে যাবে। সম্ভবত তাই। নিশ্চিতভাবেই হবে। কিছুটা তীক্ষ্ণ স্বরেই মিসেস হাবার্ড বললেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। এমনকি যেসব পরিচারক বা ছাত্র আজ সন্ধ্যায় এখানে ছিল না, তারাও সব খবর পেয়ে যাবে। এরকমটাই হয়। তা ঠিক, সবসময়ই এরকম হয়। এছাড়াও মিসেস নিকোলেটিস আছেন। পুলিশের কথা শুনলে তার আবার কি মূর্তি হবে কে জানে। তার ব্যাপার স্যাপার বোঝা মানুষের সাধ্য নয়। পুলিশ আসার কথায় তার কি প্রতিক্রিয়া হয় তা জানতে পারলে ভালোই হবে বরং। তিনি যদি রাজি না থাকেন, স্বাভাবিকভাবেই আমরা পুলিশ ডাকতে পারবো না। ওকে ওখানে আসতে হলেও কিন্তু বেশ স্পষ্টই কেউ দরজায় টোকা দিচ্ছে। তৃতীয়বার টোকা পড়তে মিসেস হাবার্ড দরজা খুলে দিলেন। তাতে শক্ত করে ধরা পাইপ আর একমুখ উত্তেজনা নিয়ে কলিন ম্যাকনার ঘরে ঢুকলেন। দরজা বন্ধ করে পাইপটা মুখ থেকে সরিয়ে তিনি বললেন, ক্ষমা করবেন, মিস্টার পোয়ারোর সঙ্গে কিছু কথা বলার জন্য আমি ছটফট করছি। আমার সঙ্গে? নিরীহভাবে বললেন পোয়ারো। হ্যাঁ, আপনার সঙ্গে, রুক্ষভাবে বললেন কলিন। একটা অতি সাধারণ চেয়ার টেনে নিয়ে এরকুল পোয়ারোর মুখোমুখি বসলেন। আপনি আজ খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন, এবং এও অস্বীকার করি না যে আপনার দীর্ঘ আর বৈচিত্র্যময় অভিজ্ঞতা আছে। তবুও কিছু মনে করবেন না, কটা কথা বলি যে আপনার পদ্ধতি এবং ধ্যান ধারণা দুটোই একেবারে শিখেলে। সত্যিই কলিন, তুমি অত্যন্ত রূঢ়, মিসেস হাবার্ড বললেন। আমি কাউকে আঘাত দিতে চাইনি, আমি ব্যাপারটা পরিষ্কার করতে চাইছি। অপরাধ এবং শাস্তি, মিস্টার পোয়ারো, এই দুটি ব্যাপার দুই দিগন্তের। কিন্তু আমার কাছে একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, পোয়ারো বললেন। আপনি আইনের অত্যন্ত সংকীর্ণ দিকটি বিবেচনা করছেন। শুধু তাই নয়, একেবারে বস্তা পচা পুরনো আমলের আইন। এখনকার দিনে এমনকি আইনও জোর দেয় অপরাধের সূত্র বা কারণগুলোর ওপর। কেননা কারণগুলোই বেশি গুরুত্বপূর্ণ, মিস্টার পোয়ারো। পোয়ারো বললেন, আমি আপনার সঙ্গে একমত নই। এই বাড়িতে যেসব অঘটন ঘটে চলেছে তার কারণ আপনার বিবেচনার মধ্যে আনতেই হবে। আমি এখনো আপনার সঙ্গে একমত। হ্যাঁ, মনোবিদদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে, কেননা সবকিছুর পেছনেই থাকে যুক্তি। এও হতে পারে যে এসব করছে কোনো যুক্তিসঙ্গত কারণেই করছে। মিসেস হাবার্ড আর চুপ থাকতে পারলেন না। তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন, যত সব। এখানেই তো আপনারা ভুল করেন। তার দিকে সামান্য ফিরে কলিন বললেন, অপরাধীর পূর্বেকার মনস্তাত্ত্বিক ঘটনাবলী বিবেচনায় আনতে হবে। মনস্তাত্ত্বিক ঘটনাবলী না হাতি? মিসেস হাবার্ড বললেন, আমার এই সমস্ত বাজে আলোচনায় কোনো রুচি নেই। তার কারণ আপনি এই ব্যাপারে কিছুই জানেন না। বেশ হাল ফ্যাশনের কায়দায় কলিন বললেন। তিনি আবার পোয়ারোর দিকে ফিরলেন। বললেন, আমার এসব বিষয়ে আগ্রহ আছে। এখন আমি মনোরোগবিদ্যা ও মনোবিদ্যা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করছি। আমরা এখন আলোচনার সবচেয়ে জটিল আর বিস্ময়কর জায়গায় এসে পড়েছি, যেখানে বলছে আইন ভঙ্গ করেছেন শুধুমাত্র এই কারণে দোষী হিসাবে সাব্যস্ত করলে ভুল করা হবে। অল্প বয়সী অপরাধীদের যদি শুধরাতে চান, তবে অপরাধের মূল আগে চিহ্নিত করুন। আপনাদের যুগে এসব কথা চিন্তাও করাও হতো না। নিশ্চয়ই আমার এই ধরনের কথা আপনার মানতে অসুবিধা হবে। চুরি চুরি, মিসেস হাবার্ডের সোজা কথা।
কলিন অধৈর্যভাবে ভুরু কুঁচকালেন। পোয়ারো নম্রভাবে বললেন, সন্দেহ নেই আমার ধ্যান ধারণাগুলো সেকেলে, তবুও আমি আপনার কথা মন দিয়ে শোনার জন্য প্রস্তুত। এটাই হওয়া উচিত। কতকগুলি অতি সাধারণ উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা পরিষ্কার করে আপনাকে বোঝাই সুবিধার জন্যে। আমি জুতোটা দিয়েই শুরু করছি। যে পাটিটা আপনি আজ স্যালি ফিঞ্চকে ফেরত দিলেন, আপনার হয়তো মনে আছে এক পাটি জুতোই চুরি গিয়েছিল। হ্যাঁ, ওই ব্যাপারটাই আমাকে ভাবিয়েছিল, বললেন পোয়ারো। কলিন ম্যাকনার আরো খানিকটা ঝুঁকে এলেন। আগ্রহের আতিশয্যে তার মুখ ঝলমল করে উঠছে। মেয়েটি এক পাটি জুতো চুরি করেছিল। কেমন? কেন করেছিল? কিন্তু মেয়ে কেন? পোয়ারো বললেন। স্বাভাবিকভাবেই একটি মেয়ে হবে। তিরস্কারের সুরে কলিন বললেন, যার এতটুকু বুদ্ধি আছে সেও এটা বুঝবে। ছি ছি কলিন, মিসেস হাবার্ট বললেন। তারপর বলুন, ভদ্রভাবে পোয়ারো বললেন। হয়তো সে নিজেই জানে না কেন সে এ কাজ করলো, কিন্তু অবচেতন মনের ইচ্ছে পরিষ্কার। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো একটি মেয়ের জুতো চুরি গেছে, যে নাচের আসরে যাচ্ছিল। কলিনের পাইপ এতক্ষণে নিভে গিয়েছিল। প্রবল উৎসাহে পাইপটা নাড়িয়ে জ্বালাবার চেষ্টা করলেন। এখন কয়েকটা অন্য ঘটনার কথা ধরা যাক, যেমন পাউডার, কম্প্যাক্ট, লিপস্টিক, কানের দুল, ব্রেসলেট, আংটি, সবই কিন্তু মহিলাদের প্রিয় বস্তু। এসবের মধ্যে দুরকম তাৎপর্য দেখতে পাওয়া যায়। মেয়েটি চাইছে তাকে লক্ষ্য করা হোক, এমনকি চাইছে যে তাকে শাস্তি দেওয়া হোক। অল্প বয়সী অপরাধীদের ক্ষেত্রে এমনটাই ঘটে থাকে। এ ধরনের অপরাধ কিন্তু কোনোটাই আপনাদের প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণ অপরাধ নয়। এইসব জিনিস মোটেই দামি নয় কিছু। যারা বড় বড় দোকানে গিয়ে ছোটখাটো জিনিস চুরি করে, তারা কিন্তু সহজেই এসব পয়সা দিয়ে কেনার ক্ষমতা রাখে। দূর দূর, প্রায় তেড়ে উঠলেন মিসেস হাবার্ড। যারা চুরি করে তারা স্রেফ অসৎ বলেই চুরি করে। একটা হীরের আংটি কিন্তু চুরি গিয়েছিল এসব সস্তা জিনিসের সঙ্গে। পোয়ারো মিসেস হাবার্ডকে বাধা দিয়ে বললেন, সেটি ফেরত পাওয়া গেছে। কিন্তু মিস্টার ম্যাকনার, আপনি নিশ্চয়ই বলবেন না যে একটা স্টেথোস্কোপ মহিলাদের মনোহরণ করবে? সেটাই তো গভীর তাৎপর্যপূর্ণ। যেসব মহিলা মনে করেন তাদের মধ্যে নারীসুলভ আকর্ষণ কম, তারা এইসব আচরণের মধ্যে তৃপ্তি পেয়ে থাকেন। তা নয় বুঝলাম। আর রান্নার বই? এতে স্বাভাবিকভাবেই মহিলাদের আগ্রহ থাকবে। আর বোরাসিক অ্যাসিড? কলিন বিরক্ত হয়ে বললেন, মিস্টার পোয়ারো কেউই বোরাসিক অ্যাসিড চুরি করতে যাবে না। কেন চুরি করবে? সে প্রশ্ন আমি নিজেকে করে উত্তর পাইনি মিস্টার ম্যাকনার। আপনার কাছে তো সবকিছুরই উত্তর আছে। আচ্ছা, ব্যাখ্যা করে বলুন তো, যে প্যান্টটি চুরি গেছে তার পেছনে তাৎপর্য আছে। প্যান্টটা তো আপনারই নাকি? এই প্রথম কলিন অস্বস্তি বোধ করলেন। তিনি কোনো রকমের লজ্জা কাটিয়ে গলা খাকারি দিয়ে বললেন, তাও আমি বুঝিয়ে বলতে পারি, যদি এ ব্যাপারটা খানিকটা জটিল আর অস্বস্তিকর বটে। হঠাৎই পোয়ারো সামনে ঝুঁকে পড়ে এই নব্যযুবার হাঁটুতে টোকা মারলেন। বললেন, আর একটি ছাত্রীর খাতায় যা কালি ঢেলে দেওয়া হলো, সিল্কের চাদরটি টুকরো টুকরো করা হলো, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কাছে এসব অস্বস্তিকর মনে হয় না? কলিনের হাবভাবের মধ্যে যে হামবড়া ভাব, সেটি হঠাৎই যেন চুপসে গেল। হ্যাঁ, বিশ্বাস করুন, তা মনে হয়। এই ভদ্রমহিলার চিকিৎসা হওয়া উচিত অবিলম্বে। তবে ডাক্তারি চিকিৎসা, সেটাই ঠিক। এটা ঠিক পুলিশের কাজ নয়। আপনি তাহলে জানেন সেই ভদ্রমহিলা কে? আমার ভীষণ সন্দেহ হয়। যেন পুনরাবৃত্তি করছেন। এইভাবে পোয়ারো ধীরে ধীরে বললেন, একটি নারী যিনি পুরুষের কাছ থেকে খুব একটা সাড়া পায় না, অথচ ভালোবাসা চায়। হয়তো তার বুদ্ধিশুদ্ধিও তেমন প্রখর নয়। একটি মেয়ে যে নিজেকে হতাশার নিঃসঙ্গ মনে করে। একটি মেয়ে। এমন সময় দরজায় টোকা পড়ল। একটু পরে আবার। ভেতরে এসো, বললেন মিসেস হাবার্ড। দরজা খুলে সিলিয়া অস্টিন প্রবেশ করলেন। যন্ত্রণাকাতর চাহনিতে সিলিয়া কলিনের দিকে চাইলেন। আমি জানতাম না তুমি এখানে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, আমি এসেছি এসেছি একটি দীর্ঘশ্বাস নিয়ে তিনি ছুটে মিসেস হাবার্টের কাছে গেলেন। দয়া করে পুলিশে খবর দেবেন না। আমি আমি এসব কাজ করেছি। জানি না কেন। আমি বুঝতে পারি না। আমি চাইও নি। তবু তবু আমি না করে থাকতে পারি না। তিনি কলিনের দিকে ফিরে বললেন,
তাহলে এখন তুমি তো বুঝলে আমি কি ধরনের। আর আমার মনে হয় এরপর তুমি আর আমার সঙ্গে কথা বলবে না। আমি জানি, আমি জানি আমি খুব খারাপ। আরে না, না, তা নয়। কলিন বললেন, তার গমগমে গলায় উষ্ণতা আর বন্ধুত্বের সুর স্পষ্ট। আসলে তোমার মধ্যেও দ্বৈত চরিত্র বর্তমান। তুমি একটু জড়িয়ে পড়েছ। তোমার অসুখটা হলো ব্যাপারগুলিকে স্বচ্ছভাবে দেখতে বা বুঝতে পারার অক্ষমতা। আমার উপর বিশ্বাস রাখো সিলিয়া। শিগগিরই আমি তোমাকে সারিয়ে তুলতে সমর্থ হব। কলিন। সিলিয়া তার দিকে যে দৃষ্টিতে তাকালেন তাতে শ্রদ্ধার ছাপ স্পষ্ট। আমি এতই দুশ্চিন্তাগ্রস্ত যে কি বলবো। যাই হোক, চিন্তার আর কোনো কারণ নেই। এই বলে তিনি উঠে দাঁড়িয়ে সিলিয়ার হাতটা আন্তরিকভাবে টেনে নিলেন। মিসেস হাবার্ডের দিকে কঠোরভাবে তাকিয়ে বললেন, আশা করি পুলিশে খবর টবর দেওয়ার মতো বাজে কথা এবার বন্ধ হবে। সত্যিকারের দামি জিনিস কিছু চুরি যায়নি। তাও যা গেছে সিলিয়া ফেরত দিয়ে দেবে। তবে ব্রেসলেট আর পাউডার আমি ফেরত দিতে পারবো না। উদ্বিগ্নভাবে সিলিয়া বললেন, ওই জিনিসগুলো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। তবে কিনে দেব। আর স্টেথোস্কোপ? পোয়ারো বললেন, সেটা কোথায় রেখেছেন? আমি মোটেই স্টেথোস্কোপ নেইনি। একটা পুরনো স্টেথোস্কোপ আমার কাজে লাগতে পারে? এবার তিনি আবেগের সঙ্গে বলে উঠলেন, এলিজাবেথের খাতাতেও আমি কালি ঢালিনি। ওই ধরনের নিজ কাজ কখনোই আমার দ্বারা হবে না। আচ্ছা, মিস হবাউসের স্কার্টটি তো আপনি কেটে টুকরো টুকরো করেছেন, তাই না? সিলিয়া অস্বস্তিতে কোনো রকমে বললেন, ওটা আলাদা ব্যাপার। আমি মনে করি ভ্যালেরি তাতে কিছু মনে করেনি। আর রুকস্যাক? আমি রুকস্যাক নিয়ে কিছুই করিনি। চুরি যাওয়া জিনিসের তালিকাটি পোয়ারো পকেট থেকে বের করলেন। বলুন, তিনি বললেন, এখন নিশ্চয়ই সত্য গোপন করবেন না। যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে কোন কোনটির জন্য আপনি দায়ী এবং কোন কোনটির জন্য দায়ী নন। সিলিয়া তালিকাটির দিকে চোখ বুলিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি রুকস্যাকের বা বাল্বের ব্যাপারে কিছু জানি না। বোরাসিক অ্যাসিড অথবা বাথ সল্টের জন্য আমি দায়ী নই। হ্যাঁ, আংটি নেওয়াটা আমার ভুল হয়েছিল এবং যে মুহূর্তে আমি জানতে পারলাম যে ওটি দামি, তৎক্ষণাৎ ফেরত দিয়েছি। আচ্ছা, কেননা আমি সত্যি সত্যিই অসৎ নই। শুধুমাত্র শুধুমাত্র কি? একটা সতর্কতার ভাব যেন তার চোখে লক্ষ্য করা গেল। আমি জানি না, সত্যিই জানি না, সব গুলিয়ে যাচ্ছে। কলিন বললেন, আপনি আর যদি ওকে জেরা না করেন তবে অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আমি কথা দিচ্ছি যে এইসব ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। এখন থেকে আমি অবশ্যই ও সমস্ত ব্যাপারের দায়িত্ব নেব। কলিন, আমার জন্য তুমি কত ভাবো। আমি চাই তুমি আমাকে সব কথা খুলে বলো সিলিয়া। যেমন তোমার ছোটবেলার কথা, তোমার বাবা মার মধ্যে কি সম্পর্ক ভালো ছিল? একেবারেই না। ভয়ঙ্কর খারাপ সম্পর্ক ছিল বাড়িতে। মিসেস হাবার্ট বাধা দিয়ে কর্তৃত্বব্যঞ্জক সুরে বললেন, এখন এই পর্যন্ত থাক। আমি খুশি যে সিলিয়া তুমি নিজে থেকে এসে সব দোষ স্বীকার করেছ। অনেক দুশ্চিন্তা আর হয়রানির হাত থেকে তুমি আমাদের বাঁচিয়েছ। আশা করি তোমার এই কাজের জন্য তুমি লজ্জিত হবে। তোমার কথায় আমি মেনে নিচ্ছি যে তুমি এলিজাবেথের খাতায় কালি ঢালোনি। আমি বিশ্বাস করি না যে তুমি এই কাজ করতে পারো। এখন তুমি আর কলিন দুজনে এসো। যথেষ্ট ধকল গেছে আজ সন্ধ্যে থেকে। ওরা চলে যাবার পর দরজা বন্ধ করে মিসেস হাবার্ট বড় করে একটা শ্বাস নিলেন। তাহলে? তিনি বললেন, আপনি কি ভাবছেন ও ব্যাপারে? এরকুল পোয়ারোর চোখে কৌতুক খেলে গেল। তিনি বললেন, আমার মনে হচ্ছে আমরা এক হাল ফ্যাশনের প্রেমের দৃশ্যের অভিনয় দেখছিলাম। যত সব ফালতু ব্যাপার স্যাপার। মিসেস হাবার্ডের উক্তি। পোয়ারো কিন্তু একমত নন। বললেন, না, ফালতু নয়। ভেতরে ভেতরে এরা যথেষ্ট আদর্শবান। কলিনের মতো একজন নবীন গবেষক, যিনি সবকিছুর মধ্যে জটিলতা দেখেন আর ভাবেন অপরাধীর শৈশব নিশ্চয়ই সুখের ছিল না। হাবার্ট বললেন, সিলিয়ার যখন 4 বছর বয়স তখন ওর বাবা মারা যান। ওর মা একটু বোকাশোকা হলেও ছিলেন ভালোই। তার কাছে ওর শৈশব স্বাভাবিকভাবেই কেটেছে। আহা, সেটা তো আর ম্যাকনারকে বলা যায় না। সিলিয়া সেই রকমটাই বলতে চায়। ম্যাকনার যা শুনতে পছন্দ করে, সে ম্যাকনারকে ভীষণ ভালোবাসে। পোয়ারো বললেন, আপনি এসব গল্পকথা বিশ্বাস করেন মিস্টার পোয়ারো? আমি মানি না যে তিনি যা চুরি করেছেন না বুঝেই করেছেন।
বরং মনে করি উনি অতি উৎসাহী ম্যাকনারের দৃষ্টি আকর্ষণের জন্যই এইসব চুরি করেছেন এবং এতে তিনি সফলও হয়েছেন। তিনি যদি শুধুই সাধারণ একটা লাজুক মেয়ে থেকে যেতেন, তাহলে ম্যাকনার তার দিকে ফিরেও তাকাতেন না। একটি মেয়ে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠতেই পারে। আমার মনে হয় না সিলিয়ার এইসব কাজ করার মতো বুদ্ধিশুদ্ধি আছে, মিসেস হাবার্ট বললেন। পুয়ারো কোনো উত্তর দিলেন না, তার ভ্রু কুঞ্চিত হলো। মিসেস হাবার্ট বললেন, এরকম একটা সাধারণ ব্যাপারে আপনাকে বিরক্ত করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মিস্টার পুয়ারো। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। পুয়ারো বললেন, আমার কিন্তু মোটেই তা মনে হয় না। একটি কুয়ার শুধু উপরিভাগের জলটুকুই দেখতে পাওয়া গেছে, কিন্তু ওইটুকুই সব নয়। এর তল অনেক অনেক গভীরে বলেই আমার বিশ্বাস। মিস্টার পুয়ারো, আপনি কি সত্যি সেরকম কিছু ভাবছেন? আমার ধারণা তাই। আমি প্যাট্রিসিয়া লিনের সঙ্গে কথা বলতে চাই, যার আংটি চুরি গিয়েছিল। অবশ্যই বলবেন, আমি এক্ষুনি গিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। চোখে মুখে অশ্রুকু নিয়ে কিছুক্ষণ পরেই প্যাট্রিসিয়া লিন ঘরে ঢুকলেন। আপনাকে বিরক্ত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত, মিস লেন। না, না, ঠিক আছে। আমার হাতে এখন কোনো কাজ ছিল না। মিসেস হাবার্ট বললেন যে আপনি আমার আংটিটি দেখতে চেয়েছেন। আঙুল থেকে আংটি খুলে তিনি পোয়ারোর হাতে দিলেন। সত্যি বেশ বড় হিরে, যদিও এর নকশাটা পুরনো আমলের। এটি আমার মার বিয়ের আংটি, লেন বললেন। পোয়ারো আংটি পরীক্ষা করতে করতে মাথা নাড়লেন। তিনি কি এখনো বেঁচে আছেন? না, আমার বাবা মা দুজনেই মারা গেছেন। সত্যিই দুঃখজনক। তারা দুজনেই খুব ভালো ছিলেন। আমি অবশ্য তাদের খুব আপন হতে পারিনি, যা হওয়া আমার উচিত ছিল। আমার মা একটি মিষ্টি মেয়ে চেয়েছিলেন, যার পোশাক আশাকে, গয়নাগাটি ইত্যাদি জিনিসে আকর্ষণ থাকবে। সে পথে না ঝুঁকে আমি যখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়ব ঠিক করলাম, তখন উনি ভীষণ হতাশ হয়েছিলেন। আপনি মোটেই একজন হালকা মনের মানুষ নন। আমিও তাই মনে করি। জীবন খুব ছোট। এর মধ্যে এমন কিছু করা উচিত যাতে সেই জীবন সার্থক হয়ে ওঠে। পোয়ারো চিন্তিত দৃষ্টিতে তার দিকে তাকালেন। তার হিসেবে প্যাট্রিসিয়া লেনের বয়স 22-23-এর মধ্যেই হবে। কোনো প্রসাধন ব্যবহার করেন না। মাথার চুলও খুব সযত্ন রক্ষিত নয়। তার সুন্দর নীল চোখ দুটি চশমার ভেতর থেকে গভীরভাবে নিরীক্ষণ করে। পোশাক আশাকের ব্যাপারেও তিনি উদাসীন। তিনি বুদ্ধিমতী এবং শিক্ষিত এবং মার্জিত রুচি, তবে গলার স্বর একঘেয়ে। এই বয়সেই যেন বুড়িয়ে গেছেন। প্যাট্রিসিয়া বললেন, বেশ, মানে মিস জনস্টনের ব্যাপারটা জানতে পেরে আমি সত্যিই ভীষণ আঘাত পেয়েছিলাম। ইচ্ছাকৃতভাবে সবুজ কালি ঢেলে এমনভাবে ক্ষতি করা হয়েছে যাতে দোষটা নাইজেলের ঘাড়ে পড়ে। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি মিস্টার পোয়ারো, নাইজেল কখনোই এই কাজ করবে না। পোয়ারো তার দিকে আগ্রহ ভরে তাকালেন। তার মুখ আর রক্তিম এবং যথেষ্ট উৎসুক। তিনি আন্তরিকভাবে বললেন, নাইজেলকে সহজে বোঝা যায় না। তার ছেলেবেলাটা খুব সহজ ছিল না। যে কোনো কিছুর বিরুদ্ধে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। অত্যন্ত চতুর, সত্যিকারের মেধাবী। তবে এ কথা মানব যে কখনো তাকে অদ্ভুত মনে হয়। নিজেকে ব্যাখ্যা করা, এমনকি আত্মরক্ষার ব্যাপারে উদাসীন। যদিও সকলেই মনে করেন কালি কেলেঙ্কারির জন্য সে দায়ী নয়, তবুও সে নিজের মুখে কোনোদিন বলেনি যে সে দায়ী নয়। সে বলে, তারা যদি ভাবে আমি দায়ী, তাদের ভাবতে দাও। এই মনোভাবের কোনো অর্থ হয় না। হ্যাঁ, এর থেকে ভুল বোঝার অবকাশ থেকেই যায়। এ যেন এক ধরনের গর্ব, কেননা তাকে প্রায় ভুল বোঝা হয়। আপনি তো তাকে অনেক বছর ধরেই চেনেন। না, মাত্র বছরখানেক। একটা সফরে তার সঙ্গে আমার পরিচয় হয়। সে ফ্লু নিয়েই এসেছিল। পরে সেটা নিউমোনিয়ার রূপ নেয়। সে সময় আমি তার সেবা করি। তার স্বাস্থ্য ভালো নয়, তবু সে শরীরের কোনো যত্ন নেয় না। এতটা উদাসীন হওয়ার জন্যই তার প্রতি বিশেষ নজর রাখা দরকার। সত্যিই তেমন একজনকে দরকার যে ওর দেখাশোনা করবে। পোয়ারো দীর্ঘশ্বাস ফেললেন। এসব প্রেমের কাহিনী তাকে বিরক্ত করছে। প্রথমে ছিল সিলিয়া, আর এখন প্যাট্রিসিয়া। ভালোবাসারই প্রকাশ এসব যুবক যুবতীরা পরস্পরের প্রতি আকৃষ্ট হবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। ভাগ্যে সেসব দিন পোয়ারো কবেই ফেলে এসেছে। তিনি উঠে দাঁড়ালেন। বললেন, মাদাম, এই আংটিটি আমার কাছে একদিন রাখার অনুমতি দেবেন? আগামীকাল অবশ্যই ফেরত পাবেন। নিশ্চয়ই, আপনি রাখুন। ঈষৎ বিস্ময়ের সঙ্গে প্যাট্রিসিয়া বললেন, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ, এবং দয়া করে সাবধানে থাকবেন।
সাবধানে? কি জন্য সাবধান থাকবো? প্যাট্রিসিয়া বললেন। তা অবশ্য ঠিক বলতে পারছি না। তিনি তখনও দুশ্চিন্তাগ্রস্ত। পর্ব ৬। পরদিন সকালে অনেক নিশ্চিন্ত মনে মিসেস হাবার্ড ঘুম থেকে উঠলেন। ঘ্যান ঘ্যানে বিরক্তিকর কাণ্ডকারখানা থেকে মুক্তি পাওয়া গেছে। একটা বোকা মেয়ে এইসব উদ্ভট আচরণের জন্য দায়ী। যাক, এসবের অবসান হলো। আরামের অনুভূতি নিয়ে তিনি প্রাতরাশের জন্য চললেন। সুপ্রভাত সিলিয়া। এখন আর কোনো সমস্যা নেই। সবাই সব শুনেছে এবং কেউই তোমার উপর দোষ চাপাচ্ছে না। কলিন তো পাহাড়ের মতো তোমাকে আড়াল করে আছে। চলে যেতে যেতে ভ্যালেরি বললেন। সিলিয়া খাবার ঘরে এলো। কেঁদে কেঁদে তার চোখ দুটি ফুলে গেছে। মিসেস হাবার্ড বললেন, অনেক দেরি করে ফেলেছ সিলিয়া। কফি ঠান্ডা হয়ে গেছে। খাবারও বিশেষ কিছু নেই। আমি চাইনি যে অন্যদের সঙ্গে দেখা হোক। কেন ওরকম ভাবছ? আগে হোক বা পরে ওদের সঙ্গে তো দেখা হবে। তা অবশ্য ঠিক, আমি তা জানি। সন্ধে নাগাদ আসবো ভেবেছিলাম। তখন ব্যাপারটা আরো সহজ হয়ে যেত। তবে আমি অবশ্যই এখানে আর থাকবো না। এই সপ্তাহের শেষেই চলে যাব। মিসেস হাবার্ড একটু অবাক হলেন। আমি মনে করি না তার কোনো দরকার আছে। কিছুটা অস্বস্তি তোমার হচ্ছে এ কথা ঠিক। এটা হতেই পারে। কিন্তু মোটের ওপর তারা সবাই উদার হৃদয়ের মানুষ। অবশ্য তোমাকেও একটু মানিয়ে নিতে হবে। সিলিয়া হঠাৎই বলল, ও হ্যাঁ, আমি চেক বইটা নিয়ে এসেছি। তার হাতে চেক বই আর একটা খাম। যদি আপনি না থাকেন তাই এই খামে আমি কিছু কথা লিখে নিয়ে এসেছি, যে আমি গোটা ব্যাপারটির জন্য কত দুঃখিত। আর যে যে জিনিসগুলো খোয়া গেছে তাদের দাম যাতে মিটিয়ে দেওয়া যায় সেজন্য আমি চেক বইটা নিয়ে এসেছি। কিন্তু আমার পেনে যে কালি নেই। আমাদের একটা তালিকা তৈরি করতে হবে। আমি যতটা সম্ভব মনে করে করে একটি তালিকা তৈরি করেছি, কিন্তু বুঝতে পারছি না জিনিসগুলো কিনে দেবো নাকি তার দাম দিয়ে দেব। আমি পরে ব্যাপারটা ভেবে দেখব, হঠাৎ করে কিছু বলা যায় না। কিন্তু দয়া করে আমাকে এখন চেকটা দিতে দিন, তাহলে আমি অনেকটা স্বস্তি পাবো। মিসেস হাবার্ড ভেবে দেখলেন ছাত্রদের টাকা দিয়ে মিটিয়ে নেওয়াই সহজ হবে। এতে তারাও খুশি হবে। কেননা বেশিরভাগ ছাত্রই টাকার অভাবে কাটায়। ঠিক আছে, এই বলে তিনি তালিকায় চোখ বুলিয়ে নিয়ে বললেন, যদিও ঠিক কত টাকা লাগবে এখনই এইভাবে বলা কঠিন। উৎসুক সিলিয়া বলল, আপনি মোটামুটি একটা আন্দাজ করে এখন বলুন। তারপর যদি উদ্ধৃত হয় আমাকে ফেরত দেবেন, আর কম পড়লে আমি আবার দেব। ভালো। মিসেস হাবার্ড মনে মনে একটা টাকার অঙ্ক হিসেব করে নিলেন। একটু বেশি করেই ধরলেন। সিলিয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে চেক বই খুলল। ও, আমার পেনটায় যে আবার কালি নেই। ছাত্ররা যেখানে তাদের ব্যবহার্য জিনিসপত্র রাখে সেখানে গিয়ে দেখে একমাত্র নাইজেলের সেই অভিশপ্ত সবুজ কালি ছাড়া আর তো কোনো কালি চোখে পড়ছে না। যাই হোক, এটাই ব্যবহার করি। নাইজেল কিছু মনে করবে না। আজকে ঠিক মনে করে এক বোতল কালি কিনে আনবো। কলমে কালি ভরে চেকটা লিখে দিল। মিসেস হাবার্ডকে চেকটা দিয়ে ঘড়ির দিকে তাকালো। বলল, আমার দেরি হয়ে যাবে। আজকে আর খাওয়ার সময় নেই। না, সামান্য কিছু হলেও খেয়ে নাও। একেবারে খালি পেটে বেরোনো ঠিক হবে না। দেখলেন ইটালিয়ান পরিচারক জেরেনিমো ঘরে ঢুকে প্রবলভাবে হাত নেড়ে কিছু বলছে। তার বাদরের মতো মুখ চোখের ভাবভঙ্গি দেখলে হাসি পায়। মিসেস হাবার্ড তার সঙ্গে দেখা করতে গেলেন। ততক্ষণে সিলিয়া প্রাতরাশ শুরু করেছে। খিদে পেলে চিড়িয়াখানার বাঘ যেমন গড়গড় করতে করতে ঘরে পায়চারি করে, মিসেস নিকোলিটিস ঠিক তাই করছিলেন। এ আমি কি সব শুনছি, হ্যাঁ? তিনি ফিটে পড়লেন। আপনি পুলিশ ডেকেছেন? আমার সঙ্গে কোনো কথা না বলে আপনি নিজেকে কি ভাবেন? আমি পুলিশ ডাকিনি। আপনি মিথ্যেবাদী। দেখুন মিসেস নিকোলিটিস, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, ভুল তো আমার। আপনার কেন হবে? সবসময়ই আমার ভুল। আপনারা সবসময় ঠিক। আমার ছাত্রাবাসের এত সুনাম, সেখানে পুলিশ? হুম? পুলিশ যে এই প্রথম এলো তা তো নয়। এর আগেও কয়েকটি ঘটনায় পুলিশ এসেছিল। সেবার ছাড়ুন, সেসব দোষ ছাত্রদের, আমার নয়। দেখুন, এই ক্ষেত্রে ঘটনাটি হলো মোটেই পুলিশ ডাকা হয়নি। একজন অত্যন্ত বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ আমার নিমন্ত্রণে কাল এখানে ডিনার খেতে এসেছিলেন। তিনি কাল ছাত্রদের সামনে অত্যন্ত আকর্ষণীয় বক্তৃতা করেছেন অপরাধ তত্ত্ব সম্বন্ধে। যেন অপরাধ তত্ত্ব বিষয়ে বক্তৃতা দেওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। নিশ্চয়ই তারা ইতিমধ্যে এ ব্যাপারে যথেষ্ট জেনে ফেলেছে। চুরি করেছে, লণ্ডভণ্ড করেছে, সাবোটাজ করেছে, যা খুশি তাই করছে, এবং এ ব্যাপারে কখনো এক পাও এগোনো যায়নি। আমার বলতে ভালো লাগছে যে ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেছে।
একজন ছাত্রী স্বীকার করেছে যে বেশিরভাগ অপকর্মের জন্য সেই দায়ী। তারাও তারাও একেবারে রাস্তায় বার করে দাও। সে নিজে থেকেই চলে যেতে চায় এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। তাতেই বা কি? আমার এত সুন্দর ছাত্রাবাসটির বদনাম হয়ে গেল। কেউ আর আসবে না। মিসেস নিকোলেটিস একটা সোফায় বসে পড়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, কেউ আমায় বোঝে না। আমার সঙ্গে যেরকম ব্যবহার করা যায় তা ভাবা যায় না। কাল যদি আমার মরণ হয় তাতে কার কি এসে যায়? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মিসেস হাবার্ড সুবুদ্ধির পরিচয় দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন। সর্বশক্তিমান, আমাকে ধৈর্য দিন। মনে মনে এই কথা বলে তিনি রান্নাঘরে মারিয়ার কাছে গেলেন। পুলিশ টুলিশ দেখলে মারিয়া খুব ঘাবড়ে যায়। মিসেস হাবার্ডকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি শেষ পর্যন্ত দোষী হব। আমি আর জেনে নিব। বিদেশে এর চেয়ে ভালো বিচার আর কি বা আশা করা যায়? না, আপনার কথা মতো রান্না আমি করতে পারবো না। বাজে চাল পাঠিয়েছে। বরং আমি স্প্যাগেটি করে দেব। উহু, কালকেই স্প্যাগেটি হয়েছে। তাতে কি? আমাদের দেশে আমরা রোজ স্প্যাগেটি খাই। কিন্তু এখন তুমি ইংল্যান্ডে আছো। ঠিক আছে, আমি স্টু করে দেব। পাতলা জলের মতো স্টু। তেল নয়, পেঁয়াজ নয়, শুধু জলে সিদ্ধ করে। আর ওই বিস্বাদ মাংসও রাঁধবো। রেগেমেগে মিসেস হাবার্ড বললেন, যা খুশি করো। সন্ধ্যাবেলা মিসেস হাবার্ড আবার যেন তার হারানো কর্তৃত্ব ফিরে পেলেন। ছাত্রদের ঘরে চিঠি পাঠিয়ে প্রত্যেককে ডিনারের আগে দেখা করতে বললেন। নানা রকম আদেশ ছাত্ররা মেনে নিল। তিনি তাদের বললেন যে সিলিয়া ব্যাপারটা টাকা দিয়ে মিটিয়ে ফেলতে চাইছে। তারা সকলেই মনে হলো বেশ খুশিই হয়েছে। এমনকি ফরাসি মেয়েটি জেনিডিট তার পাউডার কম্প্যাক্টের শোক কাটিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে উঠল, সবাই জানে এ ধরনের ঘটনা আর ঘটবে না। সে যথেষ্ট ধনী। চুরি করার তার কোনো প্রয়োজনই নেই। না না, তার মাথায় নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। মিস্টার ম্যাকনার ঠিক কথাই বলেছেন। ডিনারের ঘণ্টা বাজতে লেন বেটসন মিসেস হাবার্ডের কাছে গিয়ে বললেন, আমি বরং সিলিয়াকে নিয়ে আসি। ও নিজের চোখে দেখুক যে সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেটা খুব ভালো হবে। আচ্ছা মা। স্যুপ যখন পরিবেশন করা হচ্ছে, লেনের গলা ঘরের মধ্যে গমগম করে উঠল। সিলিয়া, চলে এসো, আমরা সবাই আছি। নাইজেল বিদ্রুপ করে কিছু বলতে যাচ্ছিলেন। শেষে সামলে নিয়ে হাত নেড়ে সিলিয়াকে অভিবাদন জানালেন। বিভিন্ন বিষয় নিয়ে বেশ হইচই করে খানিকটা কথাবার্তা হলো। আর সিলিয়াও প্রত্যেকের সঙ্গে কথা বললেন। কথাবার্তার রেশ একটু একটু করে থিতিয়ে যেতে যেতে একসময় একেবারে নীরবতা নেমে এলো। সেই সময় মূর্তিবম আকিবমবো হাসি হাসি মুখে সিলিয়াকে বললেন, যদিও সব শুনেছি, তবু আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কিন্তু বেশ চালাকের মতোই চুরি করেছ। অনেকদিন পর্যন্ত কেউ বুঝতে পারেনি। খুব চালাক। ওর কথা শুনে স্যালি ফিঞ্চ বলে উঠল, আকিবমবো, তুমি আমায় মেরে ফেলবে। হাসি চাপতে না পেরে সে হল থেকে বেরিয়ে গেল। বাকি সবাই হো হো করে হেসে উঠল। কলিন মেকনার পরে এলো। তাকে বেশ চুপচাপ আর আরো বেশি যেন অমিশুক মনে হলো। অন্যরা খাবার শেষ করার আগেই তিনি উঠে দাঁড়ালেন। বিরক্তির সঙ্গে বিড়বিড় করে বললেন, প্রথমেই তোমাদের বলি, সিলিয়ার আমি আশা করছি আগামী বছর বিয়ে করব, যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। এই কথায় অভিনন্দনের সঙ্গে সঙ্গে প্রবল ঠাট্টা আর টিটকিরি তাকে হজম করতে হলো। শেষ পর্যন্ত তিনি পালিয়ে বাঁচলেন। আমি ভীষণ খুশি হয়েছি সিলিয়া, প্যাট্রিসিয়া বললেন। আশা করি তোমরা সুখী হবে। যাক, বাগানের সব ফুলই তাহলে ফুটল, নাইজেল বললেন। কাল আমরা একটু পানীয়ের ব্যবস্থা করে তোমাদের স্বাস্থ্য কামনা করব। কিন্তু আমাদের প্রিয়জনকে মনমরা দেখাচ্ছে কেন? তুমি কি বিবাহ ব্যাপারটা পছন্দ করো না? মোটেই তা নয় নাইজেল। ফ্রি লাভের চাইতে এ অনেক অনেক ভালো, তাই না? ছেলে মেয়েদের পক্ষেও ভালো। তাদের পাসপোর্টের চেহারাও ভদ্রসভ্য হয়। অল্প বয়সে যেন সন্তান না হয়, চেনিডিট বলল। মনস্তত্ত্বের ক্লাসে এই নিয়ে একদিন আলোচনা হচ্ছিল। ও, তুমি নিশ্চয়ই বলবে না যে সিলিয়া নাবালিকা। সে স্বাধীনভাবে নিজের মতো প্রকাশ করতে বা কর্তব্য করতে পারবে। ও স্বাধীন, শ্বেতাঙ্গিনী এবং প্রাপ্তবয়স্ক। নাইজেলের উক্তি। চন্দ্রলাল বললেন, শ্বেতাঙ্গিনী বলা হলো কেন? এ অত্যন্ত আপত্তিকর মন্তব্য। না না মিস্টার চন্দ্রলাল, প্যাট্রিসিয়া বললেন, এই শুধু কথার কথা, কোনো কিছু মানে করে বলা হয়নি। এলিজাবেথ জনস্টন হঠাৎই একটু গলা তুলে বললেন, কোনো কোনো কথার আপাত দৃষ্টিতে মনে হয় কোনো মানে নেই, কিন্তু আসলে তা মোটেই নয়। না নাইজেল, আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলছি না। আমি অন্য কথা বলছি।
তিনি টেবিলের চারদিকে দেখে নিয়ে বললেন, আমি গতকাল যে ঘটনা ঘটেছে তার কথা বলছিলাম। ভ্যালেরি তীক্ষ্ণ স্বরে বললেন, ব্যাপারটা কি? ও, সিলিয়া বলল, আমার বিশ্বাস আগামীকালের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তোমার খাতায় কালি ঢালা, অদ্ভুতভাবে রুকস্যাকটা কুটি কুটি করে ইত্যাদি, যেগুলো এখন ধোঁয়াটে হয়ে আছে আর কি। সে যদি স্বীকার করে আমি যেমন করেছি আর কি, তাহলে সব জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। তারপর সবাই কমন রুমে চলে গেলেন। সেখানে সিলিয়াকে কে আগে কফি দিতে পারে তা নিয়ে একটা ছোটখাটো প্রতিযোগিতাই হয়ে গেল। কফি খেতে খেতে কিছুক্ষণ হালকা মেজাজে বেশ গল্পগুজব করার পর কেউ কেউ নানা কাজে বেরিয়ে গেলেন। শেষ পর্যন্ত 24 এবং 26 নম্বর হিকরি রোডের বাসিন্দারা সে রাতের মতো নিদ্রা দেবীর শরণ নিলেন। ঝড় বৃষ্টি, মড়ক, মহামারী বা শহরজোড়া যানজট, যাই হোক না কেন, কোনো কিছু এই মহিষী মহিলাকে দমাতে পারে না। সেই মিস লেমন আজ 5 মিনিট দেরি করে এলেন। হাঁপাতে হাঁপাতে তিনি পোয়ারোর কাছে ক্ষমা চেয়ে নিলেন, যা তার মতো মানুষের চরিত্র বিরোধী কাজ। আমি ভীষণ দুঃখিত মিস্টার পোয়ারো, ঠিক যে সময় ফ্ল্যাট ছেড়ে বেরোচ্ছি আমার বোনের ফোন এলো। তার শরীর ভালোই আছে তো? না, একেবারেই না। পোয়ারো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। সত্যি বলতে কি, তিনি ভীষণ ভেঙে পড়েছেন। একজন ছাত্রী আত্মহত্যা করেছেন। পোয়ারো বিড়বিড় করে কি যেন বললেন। কিছু বলছেন মিস্টার পোয়ারো? ছাত্রীটির নাম কি? সিলিয়া অস্টিন। কিভাবে আত্মহত্যা করেছেন? তারা মনে করেছেন যে সে মরফিয়া খেয়েছে। এটা দুর্ঘটনাও তো হতে পারে। না, সে নাকি লিখে গিয়েছে। পোয়ারো স্বগতোক্তি করলেন, না, আমি ঠিক এরকমটা ভাবিনি। না, কিন্তু এটাই তো ঘটল। আমি বরং অন্যরকম। আমাকে এখন হিকরি রোডে যেতে হবে। আপনি বরং আজ সকালের চিঠিপত্রগুলো ফাইলে গুছিয়ে রেখে দিন। জেরেনিমো পোয়ারোকে সাদরে নিয়ে গেল। চোখে মুখে একরাশ উদ্বেগ নিয়ে ফিসফিস করে সে বলল, ওহ, আপনি? আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি। সেই দিদিমণিটি ঘুমোতে ঘুমোতে মারা গেছেন। প্রথমে ডাক্তার এলো, তিনি মাথা নাড়লেন। এখন একজন পুলিশ এসেছে, তিনি উপরে আছেন। কেন তিনি আত্মহত্যা করলেন বলুন তো? আগের দিন রাতে এত খুশি ছিলেন, একজনের সঙ্গে বিয়ের কথাও হলো। কে? ওই যে লম্বা চওড়া, সবসময় পাইপ খায়। আচ্ছা, বুঝেছি। জেরোনিমো কমন রুমের দরজা খুলে তাকে বসালেন। আপনি এখানে বসুন, পুলিশ চলে গেলে আমি দিদিমণিকে বলবো যে আপনি এখানে এসেছেন। এই বলে জেরোনিমো চলে গেল। পোয়ারো চটপট একবার ঘরটা আর ছাত্রদের ব্যবহার্য জিনিসপত্র নজর করে নিলেন। তেমন কিছু জানতে পারলেন না। ছাত্ররা তাদের বেশিরভাগ জিনিসপত্র আর কাগজপত্র শোবার ঘরেই রাখেন। দোতলায় দেখা গেল মিসেস হাবার্ড ইন্সপেক্টর শার্পের সামনে বসে আছেন। তিনি নম্রভাবে কিছু জিজ্ঞাসাবাদ করছেন। বেশ বড়সড় চেহারায় সৌম্যদর্শন মানুষ। ঘটনাটি আপনার কাছে অত্যন্ত অস্বস্তিকর আর হতাশাজনক, কিন্তু ডক্টর কোস ইতিমধ্যেই বলেছেন মৃতদেহের একটি তদন্ত করতে হবে। আমাদের সঠিকভাবে সব জানা দরকার। আপনি বলছেন ইনি গত কয়েকটি দিন নিদারুণ বেদনা আর হতাশার মধ্যে কাটিয়েছেন? হ্যাঁ। প্রণয় ঘটিত ব্যাপার? ঠিক তা নয়। মিসেস হাবার্ড দ্বিধাগ্রস্ত। আপনি সব খুলে বললেই মনে হয় ভালো করবেন। ইন্সপেক্টর শার্প বললেন, আমাদের একটা ছবি তো পেতে হবে। নিশ্চয়ই কোনো কারণ আছে, অন্তত মেয়েটি তাই ভেবেছিল। তা না হলে কেন সে জীবন বিসর্জন দিতে যাবে? অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল কি? না, না, একেবারেই ওই ধরনের কিছু নেই। আমার বলতে বাধছে মিস্টার শার্প। তার মধ্যে এমন বোকা বোকা কিছু ব্যাপার ছিল, সেসব সর্বসম্মুখে না আনাই মনে হয় ঠিক হবে। ইন্সপেক্টর শার্প কাশলেন। আমরা যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করি, এবং একজন হত্যার তদন্তকারী অফিসার হিসেবে আমাকে জানতেই হবে। হ্যাঁ, তা অবশ্যই। আমি বোকামি করছিলাম। ঘটনাগুলো মোটামুটি মাস তিনেকের পুরনো। জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছিল। ছোটখাটো জিনিস, মানে তেমন দামি কিছু নয়। টাকা কড়ি কিছু চুরি গেছিল কি? যতদূর জানি না। ও, ওই মেয়েটি কি দায়ী ছিল? তা ঠিক নয়। কয়েকদিন আগেই এক সন্ধ্যায় আমার এক বন্ধু এখানে ডিনারের নেমন্তন্নে এসেছিলেন, মিস্টার এরকুল পোয়ারো। আমি জানি না আপনি তাকে চেনেন কিনা। মিস্টার শার্প নোটবই থেকে অবাক চোখে তাকালেন। তাকে দেখে মনে হলো তিনি এই নামের সঙ্গে পরিচিত।
মিস্টার এরকুল পোয়ারো? তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। খাওয়া দাওয়ার পর তিনি কথাবার্তা বলছিলেন এবং কথায় কথায় চুরির কথা ওঠে। তিনি পুলিশে খবর দিতে বলেছিলেন। সত্যি সত্যিই বলেছিলেন? কিছুক্ষণ পরে সিলিয়া আমার ঘরে এসে সব স্বীকার করে। সে খুব ভেঙে পড়েছিল। এ নিয়ে পুলিশে কোনো অভিযোগ জানানো হয়েছিল? না, সে প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে রাজি ছিল এবং এ ব্যাপারে সবাই তার প্রতি সদয় ছিল। তার কি আর্থিক কষ্ট ছিল? সে সেন্ট ক্যাথারিন হাসপাতালে ডিসপেন্সারির কাজ করত। ভালোই আয় করত। এছাড়াও তার নিজের কিছু টাকা ছিল বলে মনে হয়। বরং অন্য ছাত্রদের তুলনায় তার আর্থিক অবস্থা ভালোই ছিল। তাহলে তার চুরি করার দরকার ছিল না, কিন্তু করতেন। লিখে নিতে নিতে ইন্সপেক্টর বললেন, আমার মনে হয় ক্লেপ্টোম্যানিয়া। মিসেস হাবার্ড বললেন, এদের সম্বন্ধে এই কথাটাই ব্যবহার করা হয়। আমি বলতে চাইছি যে যার চুরি করার কোনো প্রয়োজন নেই, তবু তিনি করে থাকেন। যাই হোক, মেয়েটি একজন যুবকের প্রতি আসক্ত ছিলেন। যুবকটি কি তাকে ওই কাজের জন্য তিরস্কার করেছিলেন? না না, বরং উল্টোটাই। সে খুব দৃঢ়ভাবে মেয়েটির পক্ষ সমর্থন করেছিল। বরং গতরাতে সে ঘোষণা করে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মিস্টার শার্প বিস্ময়ে ভ্রু কপালে তুললেন। আর এই সুখবরের পরে সে ঘরে গিয়ে মরফিয়া নিয়ে আত্মহত্যা করল। ব্যাপারটা অবাক করার মতো নয় কি? হ্যাঁ, এই ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। মিসেস হাবার্টের মুখটা কেমন হতাশার অসহায় দেখাচ্ছিল। ছোট্ট ছেঁড়া কাগজের টুকরোটা টেবিলের ওপর থেকে নিলেন মিস্টার শার্প। প্রিয় মিসেস হাবার্ট, আমি সত্যিই দুঃখিত, কিন্তু এর চেয়ে ভালো আর কিছুই আমার করার নেই। এতে কোনো সই নেই, কিন্তু আপনার কোনো সন্দেহ নেই যে হাতের লেখাটি তারই? না। মিসেস হাবার্টের গলায় আত্মবিশ্বাসের অভাব। যখন তিনি কাগজটি দেখেছিলেন তিনি অবাক হচ্ছিলেন। তার মনে হচ্ছে যে নিশ্চয়ই এর মধ্যে কিছু গন্ডগোল আছে। একটা স্পষ্ট আঙুলের ছাপ পাওয়া গেছে এবং ছাপটি অবশ্যই তার। ইন্সপেক্টর বললেন, যে ছোট বোতলটায় মরফিয়া ছিল তাতে সেন্ট ক্যাথারিন হাসপাতালের লেবেল ছিল। এই হাসপাতালে কাজ করার সুবাদে এইসব বিষাক্ত পদার্থ ব্যবহার করার অধিকার তার ছিল। সম্ভবত আত্মহত্যার মনোভাব নিয়েই তিনি বোতলটি গতকাল ঘরে নিয়ে এসেছিলেন। আমি ঠিক এরকম ভাবতে পারছি না। কেন জানি না, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। গতরাতে সে এত হাসিখুশি ছিল। তাহলে তো আমরা এরকম ভাবতে পারি যে শোবার পরে তার মনে কোনো প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। হয়তো তার অতীত জীবনের কোনো ঘটনা যা প্রকাশ হয়ে পড়ার ভয় ছিল। আপনার ধারণা যে একজন যুবকের প্রতি তিনি গভীরভাবে আসক্ত ছিলেন। ছেলেটির নাম কি? কলিন ম্যাকনার। তিনি সেন্ট ক্যাথারিন হাসপাতালে স্নাতকোত্তর করছেন। ডাক্তারি? এবং সেন্ট ক্যাথারিনেই? হ্যাঁ, সিলিয়া ওকে ভীষণ ভালোবাসতো। কলিন কিন্তু অতটা নয়। সে কিছুটা স্বার্থপর ধরনের ছেলে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। তিনি একথা ভেবে কষ্ট পেতেন যে কলিন তার প্রতি আকর্ষণ অনুভব করে না। তার বয়স তো যথেষ্ট কম ছিল, তাই না? 23। এই বয়সে তারা খুব আদর্শবান হয় এবং প্রেমকে খুব গ্রহণ করে গভীরভাবে। সেই জন্যই আমার ভয়। ব্যাপারটা শোকাবহ। তিনি উঠে দাঁড়ালেন। আসল ঘটনা এখনো জানা যায়নি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে কোনো অস্পষ্টতা না থাকে। ধন্যবাদ মিসেস আবার। এখন যা যা খবর দরকার সবই আমি পেয়েছি। তার মা বছর দুয়েক আগে মারা গিয়েছেন। আর তার একমাত্র বৃদ্ধা মাসি, যার কথা আপনি বলছিলেন, তিনি থাকেন ইয়র্কশায়ারে। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তিনি সিলিয়ার লেখা ছেঁড়া খাতার পাতাটি তুলে নিলেন। এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হঠাৎই মিসেস হাবার্ট বলে উঠলেন। গন্ডগোল? কি গন্ডগোল? সেটা জানি না, তবে আমার মনে হচ্ছে। আপনি একেবারে নিশ্চিত তো এই হাতের লেখাটি তারই? অবশ্যই, তবে তার জন্য নয়। তিনি কি যেন মনে করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। গোটা ব্যাপারটা নিয়ে আপনি ভীষণ চাপের মধ্যে আছেন, সহানুভূতির সঙ্গে বললেন ইন্সপেক্টর। এই অবস্থায় আপনাকে আর কষ্ট দিতে চাই না মিসেস হাবার্ট। ইন্সপেক্টর দরজা খুলতেই জেরেনেমো তার ঘাড়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। সে দরজায় নিজেকে লেপ্টে দিয়ে কথা শোনার চেষ্টা করছিল। এই দরজায় কান দিয়ে কথা শোনা হচ্ছিল? জেরেনেমো ভ্যাবাচেকা খেয়ে বলল, না না, আমি শুনিনি, কখনো না।
আমি শুধু এই খবরটা দিতে আসছিলাম। আচ্ছা, কি খবর? সেই যে ভদ্রলোক এসেছিলেন নিমন্ত্রণ খেতে, সেই যে গোঁফওয়ালা ভদ্রলোক, তিনি নিজে আপনার জন্য অপেক্ষা করছেন। কি? কার কথা বলছো? ও, আচ্ছা, আচ্ছা, জেরোনিমো। ২-১ মিনিটের মধ্যেই যাচ্ছি। মিসেস হাবার্ট বললেন। গোঁফওয়ালা ভদ্রলোক? শার্প মনে মনে বললেন। পাজে ধরে বলতে পারি উনি কে। তিনি নিচে কমন রুমে গেলেন। ভালো আছেন মিস্টার পোয়ারো? তিনি বললেন। অনেকদিন বাদে দেখা হলো। আরে, আপনি নিশ্চয়ই ইন্সপেক্টর শার্প। কি, তাই তো? কিন্তু আপনি তো এই বিভাগে ছিলেন না? ২ বছর আগে বদলি হয়েছি। সেই ক্রেইস হিলের মামলার কথা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, সে তো অনেকদিন হয়ে গেল। তখন আপনি টগবগে যুবক ছিলেন। এখনো আপনি যৌবন বেশ ধরে রেখেছেন দেখছি ইন্সপেক্টর। ভুলে যান, ভুলে যান। হায়, আমি বুড়ো হয়ে গেলাম। পোয়ারোর দীর্ঘশ্বাস। তবে তেমন কোনো কিছুর গল্প পেলে এখনো যথেষ্ট তৎপর হয়ে ওঠেন। কি, তাই তো? কি বলতে চাইছেন বলুন তো? আমি বলছি যে, কেন আপনি এই ছাত্রাবাসে এক সন্ধ্যায় এসেছিলেন? আর এলেনই যদি, তবে অপরাধ তত্ত্ব নিয়ে অত কথা খরচ করার কারণ কি? পোয়ারো হাসলেন। এটা আর কিছুই নয়। মিসেস হাবার্ট আমার অত্যন্ত বিশ্বস্ত সেক্রেটারি মিস লেমনের বোন। তাই তিনি যখন ডাকলেন, কিছু অপ্রিয় ঘটনা এখানে ঘটেছিল। তার জন্য তিনি আপনাকে ডেকেছিলেন। ব্যাপারটা তাই তো? ঠিক তাই। কিন্তু কেন? সেটাই তো আমি জানতে চাইছি। এর মধ্যে কি এমন ব্যাপার ছিল যা আপনাকে এখানে টেনে এনেছিল? হ্যাঁ, একটি ছাত্রী এদিক ওদিক থেকে কিছু জিনিস সরাচ্ছিল। এমন তো হয়েই থাকে। আপনার পক্ষে এ নেহাতই তুচ্ছ কাজ, তাই না? পোয়ারো মাথা নাড়লেন। খুব সাধারণ ব্যাপার এ নয়। কেন নয়? এর মধ্যে কোন ব্যাপারটি অসাধারণ? একটু বিরক্তির সঙ্গে পোয়ারো তার প্যান্ট থেকে ধুলো ঝেড়ে নিলেন। সেটা জানতে পারলে ভালো হতো, তিনি সংক্ষেপে বললেন। শার্পের ভ্রু কুঞ্চিত হলো। আমি ঠিক বুঝতে পারছি না, যে জিনিসগুলো চুরি গেছে এবং যেভাবে চুরি গেছে তার কোনো ধরন বা মানে খুঁজে পাচ্ছি না। একসঙ্গে যেন অনেকগুলো পায়ের ছাপ পাচ্ছি, কিন্তু সেগুলো এক লোকের নয়। উপর উপর চুরির ব্যাপারটা খুব সরল সাদা মনে হলেও আসলে মোটেই তা নয়। কিন্তু মেলাতে পারছি না। অর্থহীন, উদ্ভট মনে হচ্ছে। কোনো কোনো চুরির পেছনে বিদ্বেষ কাজ করেছে, এবং সিলিয়া অস্টিন বিদ্বেষপরায়ণ ছিলেন না। তিনি কি ক্লিপ্টোম্যানিয়াক? আমার খুব সন্দেহ আছে। তাহলে কি একেবারে সাধারণ চুরির ঘটনা? তাও নয়। আমার মতে এসব চুরি করা হয়েছে কোনো একজন বিশেষ যুবকের দৃষ্টি আকর্ষণের জন্য। কলিন ম্যাকনার? হ্যাঁ, কলিন ম্যাকনারের প্রেমে তিনি পাগল ছিলেন। কলিন তাকে পাত্তা দিতেন না। একজন ভদ্র সুশ্রী মেয়ে হিসেবে নিজেকে তৈরি না করে সে বরং নিজেকে এক কৌতূহলীজনক অপরাধী হিসেবে তৈরি করলেন। তিনি সফল হয়েছিলেন। কলিনের মনোযোগ তিনি আকর্ষণ করেছিলেন। ছেলেটিকে তাহলে নির্বোধ বলতে হবে? মোটেই নয়। তিনি মনস্তত্ত্বের একজন একনিষ্ঠ ছাত্র। ও আচ্ছা, তাদেরই একজন। এখন বুঝতে পারছি। বিদ্রূপের হাসি খেলে গেল শার্পের মুখে। মেয়েটি তাহলে যথেষ্ট সপ্রতিভ। কে জানে? শার্পকে কৌতূহলী দেখালো। তার মানে? এমন হতে পারে যে কেউ মেয়েটিকে শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। কেন? তা কেমন করে জানবো? উপকারের ইচ্ছে, ভবিষ্যতের কোনো উদ্দেশ্য সাধনের জন্য হতে পারে, কে জানে? কে তাকে এই বুদ্ধি জুগিয়েছিলেন বলে আপনার সন্দেহ হয়? কাউকেই নয়। যতক্ষণ না, না, কাউকেই নয়। কোনো কিছুই পরিষ্কার নয়, শার্প বললেন। যদি তিনি ছদ্ম ক্লেপ্টোম্যানিয়াক সেজে তার কাজ হাসিল করে নিতে সক্ষম হন, তবে তিনি আত্মহত্যা করতে যাবেন কোন দুঃখে? এর উত্তর হলো তিনি মোটেই আত্মহত্যা করেননি। দুজন পরস্পরের দিকে তাকালেন। পোয়ারো অস্ফুটে বললেন, আপনি কি নিশ্চিত তিনি আত্মহত্যা করেছেন? এ তো দিনের আলোর মতো পরিষ্কার মিস্টার পোয়ারো। এছাড়া আর কিছু হতে পারে না। এবং দরজা খুলে মিসেস হাবার্ট ঘরে ঢুকলেন। তাকে অত্যন্ত উত্তেজিত লাগছে। সোৎসাহে বললেন, আমার মনে পড়েছে,
সুপ্রভাত মিস্টার পোয়ারো। আমার মনে পড়েছে মিস্টার শার্প, কেন আমি বলেছিলাম যে ওই বয়ানটা আমার খটকা লাগছে। সিলিয়া সম্ভবত আত্মহত্যার বয়ান লেখেনি। কেন আপনার এই কথা মনে হলো? এই কাগজটাতে সাধারণ নীল কালো কালি দিয়ে লেখা, আর সিলিয়া তার কলমে সবুজ রঙের কালি ভরেছিল। কালিটা ওইখানে আছে। মিসেস হাবার্ট তাকটা দেখিয়ে দিলেন। গতকাল সকালে প্রাতরাশের সময় সে কালি ভরেছিল। মিস্টার শার্প বললেন, ঠিক কথা। আমি দেখেছি মেয়েটের ঘরের বিছানার উপর যে কলমটি ছিল তাতে সবুজ রঙের কালিই ছিল। মিসেস হাবার্ট প্রায় খালি হয়ে যাওয়া বোতলটি তুলে ধরলেন। তারপর গতকাল প্রাতরাশের টেবিলের ঘটনাকে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন। আমি নিশ্চিত যে ওই টুকরো কাগজটি আমাকে গতকাল দেওয়া চিঠিটারই অংশ, যে চিঠিটি আমি খুলিনি। তিনি এটি নিয়ে কি করেছিলেন? কিছু মনে পড়ছে? মিসেস হাবার্ট মাথা নাড়লেন। তার সঙ্গে কথা বলার পর আমি নিজের কাজ সারতে ঘরে চলে যাই। আমার মনে হয় সে নিশ্চয়ই চিঠিটার কথা ভুলে যায় এবং ফেলে যায়। তারপর কেউ চিঠিটি পায়, খুলে দেখে। কেউ। ইন্সপেক্টর সাহেব বাধা দিয়ে বললেন, আপনি বুঝতে পারছেন এর মানে কি দাঁড়ায়? তার ঘরে কলেজের নোট পাওয়ার জন্য প্রচুর কাগজ রয়েছে। তার থেকে কোনো কাগজে সে মৃত্যুকালীন জবানবন্দি লিখবে, এটাই স্বাভাবিক। তার মানে আপনাকে লেখা এই চিঠিটার প্রথম কটি লাইন দেখে কারো মনে কোনো অভিসন্ধি আসে। সে এটিকে কাজে লাগাতে চায়। সে চায় এটিকে সিলিয়ার মৃত্যুকালীন জবানবন্দি বলে চালাতে। তিনি একটু থেমে আস্তে আস্তে বললেন, তার মানে খুন, বললেন এরকুল পোয়ারো।